বরগুনা জেলাস্থ বেতাগী উপজেলা ৬ নং কাজিরাবাদ ইউনিয়ন পরিষদ, শুধু তাই নয়, ৬ নং কাজিরাবাদ ইউনিয়ন পরিষদে তিনবার নির্বাচিত মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আল্লাহ মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেবের নিকট আমরা সমবেত হয়েছি। তো তার আগে আপনাদের কাতাতে বলতে চাই, ৭১-এর রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীন সার্বভৌমত্ব একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। সেই বীর মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছেন। আমরা এই বলে গর্ববোধ মনে করতে পারি যে যুদ্ধের ইতিহাস এখনো আমরা তাদের মুখ থেকে শুনতে পাই। তো তথাপি আমি আজকে যে আলোচনা করব সেটা হলো বঙ্গবন্ধু স্বপ্ন করা বাংলাদেশ বাস্তবে পরিণত হতে যাচ্ছে তার এই ধারাবাহিকতায় বেতাগী উপজেলার এই ৬ নং কাজিরাবাদ ইউনিয়ন পরিষদে যে উন্নয়ন হচ্ছে সেখান থেকে আমাদেরকে কিছু বলে ব্যক্ত করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আল্লাহ মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেবকে। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, 1970 সালে আমি মাস্টার্স করছি ঢাকা ভার্সিটি থেকে। ওই সময় থেকে আমি আমার সিনিয়র নেতৃবৃন্দ তোফায়েল ভাই, রাজ্জাক ভাই, আমুল ভাই, এদের সাথে আমি মাঝে মাঝে বঙ্গবন্ধুর বাসায় যেতাম এবং বঙ্গবন্ধুর যে বাংলাদেশ সম্পর্কে চিন্তা চেতনা এলাকার সম্পর্কে, দেশ সম্পর্কে, এটা আমার হৃদয়কে আকর্ষণ করছে এবং তখন থেকে আমি দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি যে আমি এই বঙ্গবন্ধু আদর্শে আমিও নিজেকে বিলিয়ে দেব দেশের জন্য, মানুষের সমাজের জন্য। তাই তো আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তাহলে আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যে যুদ্ধ করেছেন, যুদ্ধকালীন সময় কিন্তু আপনার অনেক স্মরণীয় ঘটনা রয়েছে, সেখান থেকে আমাদেরকে একটি ঘটনা বলুন। স্মরণীয়, আমরা যখন এ দেশে আমি টিকতে পারিনি, যেহেতু আমি এখানকার মুক্তিযোদ্ধা সংগঠক ছিলাম, আমার অনেক সমবয়সী হোক বা এবং স্কুল কলেজের ছাত্র এদেরকে নিয়ে আমি দেশে প্রায় 3-4 মাস অতিবাহিত করেছি বিভিন্ন জায়গায় পালাইয়া এবং ওদের শান্তি কমিটি রাজাঘাটটাদের বিভিন্ন রকম তাদের ট্রেনিং দিয়ে বা বিভিন্ন রকম আমি দমাই রাখার চেষ্টা করছি এত বৃহত্তর অঞ্চলের এলাকায়। এরপর যখন আর পাকিস্তানি আর্মি পাকিস্তানির কাছে উন্নত মানের অস্ত্রের সামনে যখন আমরা টিকতে পারবো না, এই সময় ইন্ডিয়ার থেকে আমার ডাকা আসে আমি এই সমস্ত লোকজন নিয়ে শতাধিক লোক নিয়ে আমার সঙ্গে আমার সাথীদের নিয়ে আমি ইন্ডিয়া যাইতেছিলাম। তখন চালনা বন্দর থেকে আমাদের এগুলো দূরবীনের সাহায্যে লক্ষ্য করে আমাদের যে সিলিং মেরেছে, তো সিলিংয়ের একটা অংশ দূরত্বের রেঞ্জে আসে মাথার পিছনে আমার আঘাত করেছিল। তাতে আমি রেঞ্জ শেষ হয়ে গেছিল, তাই আমার সেখানে শুধু মাথার পিছনে একটা আঘাত, যা আপনাকে দেখাচ্ছি এই তারপরে আমি ওপর চলে যাই। ওপর চলে যাই, ওখানকার উন্নত ট্রেনিং নেই এবং ওখানকার কমান্ডারদের আন্ডারে তাদের সাথে আমি যুদ্ধে অংশগ্রহণ করি। এরপরে স্বাধীনতার পর দেশে চলে আসার পর বঙ্গবন্ধু যখন দেশে চলে আসলেন, তখন বঙ্গবন্ধু বললেন যে এখন তোমরা দেশ গড়ার কাজে লেগে যাও, কেননা দেশটা আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তখন যদিও আমি সদ্য মাস্টার ডিগ্রি প্রাপ্ত লোক, তারপর আমি বিভিন্ন উন্নয়নমূলক বিভিন্ন বড় বড় চাকরির সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ওই বঙ্গবন্ধু আদর্শে আমি এমনভাবে মানে নিজেকে মানে করে দিয়েছি যে বঙ্গবন্ধুর কথা ধরেই আমি ৭২-এ প্রথমে এই এলাকার নারী শিক্ষা মোটেই ছিল না, 99 জনই কোনো লেখাপড়া জানতো না। আমি প্রথমেই 33টা মেয়ে দিয়ে একটা গার্লস হাই স্কুল প্রতিষ্ঠা করি এবং সেই হাই স্কুল প্রতিষ্ঠা করার পরে গার্লস হাই স্কুল পিছনে বেশ কিছু শ্রম দিয়ে 74-এ এটা অনুমতি পায়, সরকারের অনুমতি পায়। এরপর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যেমন একটা ক্লাব করছি। এই যে চাঁদখালি বাজারটা ব্রিটিশ আমলের শেষ দিকে, না ব্রিটিশ আমলের মোগল আমলের শেষ দিকে, ব্রিটিশ আমলের প্রথম দিকে স্থাপিত এই বাজারটি ছিল সেইভাবে নোংরা বিভিন্ন রকম। এই বাজারটিকে উন্নত করার জন্য আমি তৎকালীন সরকারের বিভিন্ন সরকার কর্তৃক এই বাজারের মনোনীত সভাপতি হিসাবে বাজার উন্নয়নের মধ্যে বেশ কিছুদিন কাজ করলাম। এরপর বঙ্গবন্ধু হত্যার পরে বিরূপ রাজনীতির পক্ষে আমি আমার উপরে প্রচণ্ড প্রচার হইতেছিল, কোনো রকম টিকতে পারি না। তারপরও আমি চেষ্টা চালাই গেছি তৎক্ষণ এলাকার উন্নয়নে কাজ করা যায়, আমি ধৈর্য নিয়ে কাজ করার চেষ্টা করেছি। এরপরে দেখলাম যে আর এখানে দেখা মুশকিল হয়। আমি ঢাকায় গেলাম, ঢাকাতে আমি এনএসআই কর্তৃক অ্যারেস্ট হইলাম। এনএসআই বললো আপনাকে তো 2-3 বছর আগে আপনার নামে হুলিয়া, কারণ আপনি নাকি
লোক রিক্রুট করি ইন্ডিয়া কাদের কাছে পাঠাই দেন, এটা আবার ডাহা মিথ্যা কথা। এই বলে আমার অ্যারেস্ট করার পরে আমার মালিবের নিয়ে 7 দিন ইন্টারগেশন করে। এরপর ইন্টারগেশনের পরে আমার ডিএফআইতে নেয়। ডিএফআই থেকে জানি না আল্লাহর কি অসীম রহমত, ডিএফআইতে আমি জগন্নাথ কলেজে যখন ডিগ্রি করছিলাম তখন ওই সময় কোনো এক লোক ছিল, ওই লোক ছিল ডিএফআই, আমি অনুমান করি মেজার দায়িত্বে ওখানে। হয়তো উনি আমাকে চিনতে পারছে, আমি চিনতে পারিনি। যাই হোক আমাকে কোনো চার্জ দেওয়া হয়নি, আমাকে সেন্ট্রাল জেলে ডিটেনশন দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরে আমি ফিল করছি সেন্ট্রাল জেলে প্রায় 1.5 বছর ছিলাম। এরপর আমার আত্মীয় স্বজনরা মালিকুলকে উকিলের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগের মালিকুল সাহেবের মাধ্যমে আমাকে রিট করে বের করার পরে আমি আমরা মুক্ত হলাম। মুক্ত হওয়ার পরে দেখছি কোনো টাকা যায় না। এই তখন আমি সৌদিতে চলে গেলাম। সৌদিতে চলে যাওয়ার পরে অনেক হার্ড লেবার কাজ টাজ করে আমি ওখানকার টেকনিক্যাল হাত হইলাম, যেমন কম্পিউটার, টেলেক্স টাইপ এগুলো শেখার দরকার। ওখানে শেখার পরে আমি অনেক চেষ্টা করে একটা চাকরি পেলাম ব্যাংক ইন্ডাস্ট্রিজে, দ্যাট ইজ সৌদি ফ্রান্স ব্যাংক। ওই লাস্ট রিক্রুট এশিয়াদের জন্য ওইটাই ছিল লাস্ট রিক্রুটমেন্ট। এরপর যাই হোক ভালো চাকরি মোটামুটি একটা না 14 বছর করছি। 5 সনে জয়েন করি শেখ হাসিনা ওখানে গেলেন, তখন সে বিরোধী দলের নেত্রী। দেখা করলাম, করার পরে দেশে রাজনীতি করা যাবে কিনা এই এলাকায় আলাপ আলোচনার পরে উনি বললেন যে নিজের নিরাপত্তা রক্ষা করে পারলে করেন। এই আমি ওখানে আরম্ভ করলাম এই ব্যানারে, বনভোজন ব্যানারে, ম্যারেজ ডে ব্যানারে, আর এই বার্থডে ব্যানারে। এইভাবে যারা আওয়ামী লীগ লোক দেশ থেকে নির্যাতিত হইয়া ওখানে গেছে, নির্যাতিত হইয়া ওখানে গেছে, তাদেরকে গ্যাদারিং করে আমি পার্টি তৈরি করলাম এবং বিভিন্ন শহরে আমি গিয়ে এইভাবে যাই আমার কমিটি তৈরি করার পরে। এরপরে যখন 96-তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওখানে প্রধানমন্ত্রী হয়ে গেলেন প্রথম আমরায়, তো উনি উনি যাওয়ার পরে আমি ওনাকে একটা রিসিপশন দিলাম, 5 স্টার হোটেলে রিসিপশন দেওয়ার পরেই বললাম যে আর দেশে থাকবো না, ঠিক আছে ভালো আমি দেশে চলে যাই। বলছে ঠিক আছে, দেশে আসলে আপনার দেশে আগে তো স্কুল করছেন, আপনি শুনছি আপনি কিছু করছেন এলাকার কাজে লাগিয়ে যান। আচ্ছা, আসার পরে আমি চেয়ারম্যান নির্বাচন করলাম, নির্বাচিত হইলাম। নির্বাচিত হওয়ার পরেই এই এলাকার সমস্ত মেয়েরা আমার কাছে আসলো যে আমরা পরীক্ষা দিতে হয় যে বেতাগিতে 22 কিলোমিটার দূরে, আমরা খুব নিরাপত্তাহীনতায় আমরা ওখানে থাকি এবং প্রতি বছরে 2টা দুর্ঘটনা ঘটে। এই আমি যশোর বোর্ডে চেয়ারম্যান এবং সেক্রেটারি কন্ট্রোলের কাছে গিয়া তাদেরকে কনভিন্স করে এখানে আনার পরে এইখানকার ভৌগোলিক অবস্থান দেখাইয়া আমি এখানেই প্রথম ওই বাংলাদেশের মনে হয় যে থানাগুলির মধ্যে এটাই প্রথম সেন্টার, এসএসসি সেন্টার করলাম। ওই বছরই মনে হয় যে 12-13 পরীক্ষা দিল। এরপর আমি ভাবলাম এই এলাকার বৃহৎ এলাকা, বেতাগি 22 কিলোমিটার, বরগুনা 15 কিলোমিটার, মির্জাগঞ্জ 18 কিলোমিটার, এই বৃহত্তর এলাকার ছেলে মেয়েদের উচ্চশিক্ষার কোনো সুযোগ নেই, কলেজের প্রয়োজন। এই আমি আমার নিজের নামে মোশাররফ হোসেন ডিগ্রি আমি জমি জমা সব কিছু দিয়ে আমার অর্জিত টাকায় একক কোনো চাঁদা নেই মানুষের কাছ থেকে আমি। তো বর্তমান যে কলেজটা এখন চলতেছে, একটু বলবেন? শিক্ষা ব্যবস্থা সেখানে এখন সে কলেজে এবার 420টা ছেলে ইন্টিমেট পরীক্ষা ফর্ম ফিল আপ করছে। এখানে আরম্ভ থেকে সেই 96 থেকে আরম্ভ থেকে এটা একটা বিশেষ আদলে কলেজটা চলছে। এখানে কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারে না এবং এখানে মেয়েদের সাথে আর ছেলেদের সাথে একটা দূরত্ব রক্ষা করা হয় একদিকে, এবং প্রত্যেকটা মেয়ে যাতে নিরাপদে কলেজে আসতে পারে, ফিরে যেতে পারে, এ ব্যাপারে আমি চেয়ারম্যান হিসেবে সবসময় নিরাপত্তা দিয়ে আসছি এবং এই কলেজে অদ্য পর্যন্ত কোনো বেতন নেওয়া হয় না। হ্যাঁ, যাতে এলাকার শিক্ষা এবং এখানে তুলনামূলক বরগুনা জেলার মধ্যে সবচেয়ে অনেক সময় এটা ভালো রেজাল্ট করে সবসময়। আর বিশেষ করিয়া এখানে বর্তমান সরকারের নিয়মের অধীনে শাস্তি দেওয়া যাবে না, আমি সেটা মানিনি। আমি ওখানে অন্য কায়দায় সেখানে লেখাপড়া না পারলে তার বেঞ্চের উপর দাঁড়া করি রাখি, ব্যত্যাঘাত করা হয় না। হ্যাঁ, তাহলে ওইভাবেই ছেলেমেয়েদের ক্ষেত্রে পড়া আদায় করা যায়, কৌশল অবলম্বন করি, যার ফলে ভালো রেজাল্ট করে যাবো আসতেছে। এরপর আমি 2000 সালে আমার বাবা মারা যাওয়ার পরে ভাবলাম যে আমি একটা ইতিমখানা আর মাদ্রাসা করি, আবার একটা ধর্মীয় প্রতিষ্ঠান। এই 2000 সালে আমি একটা ইতিমখানা মাদ্রাসা এবং লিল্লা বোর্ডিং করলাম। ওখানে ওই হাফিজি মাদ্রাসা, হেফজখানা,
এবং তার সাথে শশীনা পীর সাহেব অ্যাড করে দিয়েছে দিনিয়া মাদ্রাসা। জি। ওখানে প্রায় 40-45 টিম থাকে। ওদের খাওয়ান পরানো আমার সাধ্য এখনো running চালাইছে, চলতেছে। এখন running চলছে। আলহামদুলিল্লাহ। এইভাবেই এলাকার মানুষের মাঝে আমার ফ্যামিলি থেকে ঢাকায়, আমি এখানে সিঙ্গেল লাইফ লিড করি, অত্যন্ত আর সেইভাবে আমার জীবনটা। তারপরও এই 3টা প্রতিষ্ঠান করছি এবং এখানকার মানুষ যেহেতু আমার অরিজিন এখানে।